আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। দেখুন, রাজনীতির মাঠে কখন যে কি হয় তা বোধহয় পৃথিবীর সবচেয়ে সুদক্ষ ভবিষ্যৎ বক্তাও নিশ্চিত করে কখনো বলতে পারেন না। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশের এই বর্তমান পরিস্থিতিতে এবং পরিবর্তনের হাওয়ায় সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, যা নিয়ে রীতিমতো চায়ের কাপে ঝড় উঠছে, ড্রয়িং রুমে বেশ ফিসফাস হচ্ছে। কিন্তু কেউ হয়তো পুরো ছবিটা একসঙ্গে আসলে মিলিয়ে দেখার যে সময় সেটি পাচ্ছেন না। রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত গুমট আবহাওয়া। আপনারা হয়তো ভাবছেন, আগস্টের সেই প্রবল গণঅভ্যুত্থানের পর যে দলটির শীর্ষ নেতৃত্ব দেশ ছাড়তে বাধ্য হলো, যে দলটি কার্যত অস্তিত্ব সংকটে পড়ে গেল বলে সবাই ধরে নিয়েছিল, তারা বুঝি একদম চুপসে গেছে। কিন্তু রাজনীতির অন্দরমহলে একেবারে মাটির কাছাকাছি কান পাতলে অন্যরকম এক গুঞ্জন কিন্তু বর্তমান সময়ে ঠিক শোনা যাচ্ছে। আপনারা শুনলে হয়তো কিছুটা চমকে উঠবেন, কিংবা ভ্রু কুচকে বলবেন, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ দর্শক, অত্যন্ত নীরবে নিভৃতে লোকচক্ষুর অন্তরালে বাংলাদেশ ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন জায়গায় নতুন কমিটি দেয়া হচ্ছে। অনেক পুরনো কমিটি বাতিল করে নতুন নেতৃত্বকে অনুমোদন দেয়া হচ্ছে, কিংবা যুক্ত করা হচ্ছে। তবে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আবার প্রচার করছে। বিষয়টা বেশ চমকপ্রদ, তাই না? একটা দল যখন প্রবল বিপর্যয়ের মুখে, তখন তারা কিভাবে এই সাংগঠনিক গুজগাছের সাহস বা সুযোগ পাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু ইতিহাসের পাতা অবশ্যই উল্টাতে হবে। তার পাশাপাশি তাকাতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিকেও। কিন্তু কেন? কারণ আমাদের এই ভূখণ্ডের রাজনীতির সাথে দিল্লির সমীকরণ, আমি মনে করি, বরাবরই ওতপ্রোতভাবে জড়িত। দর্শক, আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন রাজনীতিতে কোনো কিছুই চূড়ান্ত নয়। ৭৫-এর ১৫ আগস্টের সেই ভয়াল ট্রাজেডির পর অনেকেই কিন্তু সেই সময় ভেবে নিয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতি হয়তো চিরতরে সেই সময় শেষ হয়ে গেল বা গেছে। দলের শীর্ষ নেতারা কারাগারে, কেউ বা নিহত, কেউ বা আত্মগোপনে। কিন্তু সেই ভগ্নস্তূপ থেকে দলটি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। ইতিহাস সাক্ষী, ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি রাজনৈতিক দল যদি শারীরিকভাবে টিকে থাকতে পারে কোনোভাবে, তবে তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করেই। আর এই পুনরায় সংগঠিত হওয়ার প্রবল শর্তই হলো তৃণমূলের সাথে যোগাযোগ স্থাপন এবং তরুণ প্রজন্মকে সামনের সারিতে নিয়ে আসা। ঠিক এই কৌশলটাই কিন্তু তারা এখন প্রয়োগ করছে। এবং তারা খুব ভালো করে জানে বয়স্ক কিংবা পরিচিত মুখগুলো এখন মাঠে নামলে জনরোষের শিকার হতে পারে। তাই ছাত্র ও যুবকদের দিয়ে অত্যন্ত সুকৌশলে তারা মাঠের রাজনীতিতে নিজেদের যে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্ব জানান দেয়ার একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কিন্তু বর্তমান সময়ে এগুচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা সেখানে বেশ সফলতা অর্জন করছে। এখন প্রশ্ন হলো, এই যে আওয়ামী লীগ ভেতরে ভেতরে একটা পুনর্গঠনের চেষ্টা করছে, এর পেছনে কি কোনো আন্তর্জাতিক মদদ বা ইন্ধন আছে? বিশেষ করে ভারতের অবস্থানটা আসলে কি? এই জায়গাটিতে আমি ভারতের কিছু প্রাপ্ত তথ্য উপাত্ত ঘেঁটে, বিশেষ করে দিল্লির সাউথ ব্লকের বাস্তবসম্মত বিশ্লেষণের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। কিছুদিন আগে সেখানে বেশ কিছু আলোচনা, কিংবা বলা ভালো হাই প্রোফাইল কূটনৈতিক বৈঠক হয়েছে। অনেকেই এই বিষয়গুলো শুনেছেন ভারতীয় সংবাদকর্মী কিংবা বিশ্লেষক অথবা বিভিন্ন পর্যবেক্ষকদের নানা আলোচনা থেকে। সেখানে খুব স্পষ্ট করে কিছু কথা বের হয়ে এসেছে, যা শুনলে আপনাদের অনেকের মাথার মধ্যে যে জট আছে আওয়ামী লীগ নিয়ে, সেই জট খুলে যেতে পারে। দেখুন, অনেকেই হয়তো ভাবেন বা বাজারে একটা মিথ প্রচলিত আছে যে ভারত হয়তো যে কোনো মূল্যে শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু বাস্তবতা আসলে এতটা সরল নয়। ভারতীয় সংবাদ সূত্র থেকে আমি যে মূল বিষয়টা ধরতে পেরেছি, সেটা হচ্ছে সময়কাল। দেখুন, এটা ১৯৭১ সাল নয়, এটা ২০২৬ সাল।
১৯৭১ সালে যা সম্ভব হয়েছিল, আজকের এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এই নতুন ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। ভারত সরকারের কোনো বিশেষ বিমান এসে শেখ হাসিনাকে ঢাকা বিমানবন্দরে নামিয়ে দিয়ে যাবে না। কিংবা ভারতের কোনো কমান্ডো বাহিনী তার গাড়িবহর পাহারা দিয়ে তাকে তার বাসস্থানে পৌঁছে দেবে না। এই দিবাস্বপ্ন যদি কেউ দেখে থাকেন, তবে আমি মনে করি তা হবে বর্তমান পরিস্থিতিতে চরম বোকামি। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় কিন্তু। ভারত কি তাহলে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে ছুঁড়ে ফেলেছে? না, সমীকরণটা কিন্তু এতটা সহজ নয়। ভারত সরকার তাদের নীতি নির্ধারক, তাদের কূটনৈতিক এবং প্রশাসকেরা খুব ভালো করেই বুঝেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবদান এবং তাদের অবস্থানটা ঠিক কোথায়। এবং তারা এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে আওয়ামী লীগ যদি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সেটা আখেরে ভারতের জন্যই লোকসানের কারণ হবে। কিন্তু কেন? কারণ প্রতিবেশী রাষ্ট্রে একটি ধর্মনিরপেক্ষ শক্তির উপস্থিতি ভারতের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই জরুরি বলে কিন্তু তারা মনে করেন। মাইনাস হাসিনা ফর্মুলায় যদি আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হয়, তবে ভারত সেটা কখনোই কিন্তু চাইবে না। তাই বলে ভারত যে সরাসরি এসে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সংঘাতে জড়াবে, বিষয়টা কিন্তু তেমনও নয়। ভারত সরকার কিন্তু অপেক্ষা করছে। আপনারা সম্প্রতি হয়তো শেখ হাসিনার একটি বক্তব্য শুনেছেন। সেখানে তিনি বলছেন যে মাত্র ৬ মাস অপেক্ষা করতে উনার নেতাকর্মীদের। ৬ মাসের ভেতরেই বা ৬ মাস পরেই তিনি দেশে ফিরবেন। এখান থেকে আপনারা আসলে কি বুঝতে পারেন? এখান থেকে ভারতের এই যে বৈঠক এবং শেখ হাসিনার এই যে বার্তা, এগুলোর মধ্যে কিন্তু একটি গভীর মিল আছে। সে মিলটি কোথায়? সে মিলটি হচ্ছে আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক শক্তি সঞ্চয় করা, নতুন নতুন কমিটি অনুমোদন দেয়া এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিট তারা গুছিয়ে যেভাবে একটি সুসংগঠিত পরিবেশ তৈরি করছে, তার সাথে ভারত যেভাবে তাদের নিরাপত্তা এবং তাদের জাতীয় স্বার্থ রক্ষা করে শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তনের একটি পথ তৈরি করে দিচ্ছে, এগুলো কিন্তু স্পষ্টভাবে প্রমাণ দেয় যে শেখ হাসিনার এই বক্তব্যটি আদৌ সম্পূর্ণ সঠিক হতে চলেছে। এখন শেখ হাসিনা ৬ মাস পরে ফিরবেন নাকি ১ বছর পরে ফিরবেন, এটা নির্ভর করছে আওয়ামী লীগের এই যে সাংগঠনিক শক্তি অর্জন করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর। এখন প্রশ্ন আসছে কিসের অপেক্ষায়? রাজনীতির ভাষায় একটা চমৎকার উপমা আছে। একটি সরকার হলো একটা চলন্ত গাড়ির মতো। আর সেই গাড়ি যে রাস্তায় চলে তা কখনোই কিন্তু পুরোপুরি মসৃণ হয় না। কিছু দূর পরপরই রাস্তায় গর্ত থাকে, রাস্তায় খানাখন্দ থাকে। বিরোধী দলের কাজই হলো রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা। কখন সরকারি গাড়িটার চাকা সেই খাদে পড়বে, কখন গাড়িটা একটু হোঁচট খাবে। ভারত সরকার এবং আওয়ামী লীগ উভয়ই কিন্তু সেই অপেক্ষাতেই আছে। তারা দেখছে বর্তমানে যে সরকার ব্যবস্থা, তা সে তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন সরকারই হোক বা অন্য যে কোনো ফরমেশনই হোক, তারা কখন কোন রাজনৈতিক বা অর্থনৈতিক বিপাকে পড়ে। বাংলাদেশের অর্থনীতি এবং বৈষয়িক অর্থনীতির যে গতি প্রকৃতি, তাতে সামনের দিনগুলোতে এক ধরনের অস্থিরতা তৈরি হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আর ঠিক সেই সুযোগটার অপেক্ষাতেই যেন ওত পেতে আছে একটি পরাজিত শক্তি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন এই যে আমি শুরুতে বললাম ছাত্রলীগ আর যুবলীগের নতুন কমিটি গঠনের কথা, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনাও নয়। এটা সেই অপেক্ষারই একটা প্রস্তুতি। যখন সরকারি গাড়ি খাদে পড়বে, তখন যদি রাস্তায় কেউ স্লোগান দেওয়ার না থাকে, কেউ যদি পরিস্থিতিকে কাজে লাগাতে না পারে, তাহলে তো সেই সুযোগ পুরোপুরিভাবে হাতছাড়া হয়ে যাবে। ভারত সরকার হয়তো আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন চায় তাদের নিজস্ব কূটনৈতিক ও কৌশলগত কারণে, কিন্তু ভারত সরকার নিজে এসে
সেই পুনর্বাসন কখনোই কিন্তু করে দিয়ে যাবে না। এই কাজটা আওয়ামী লীগকেই করতে হবে, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই করতে হবে। আর সেই মাটিতে দাঁড়ানোর খুঁটি হিসাবেই তারা ব্যবহার করতে চাইছে এই নতুন করে সাজানো ছাত্র এবং যুব সংগঠনগুলোকে। এবং তারা খুব ভালো করেই জানে যে বড় নেতারা এখন আর প্রকাশ্যে আসতে পারবেন না। কিন্তু তরুণ কর্মীরা, যারা হয়তো বিগত দিনে খুব একটা সামনের সারিতে ছিল না, তাদেরকে দিয়ে একটা নতুন নেটওয়ার্ক তৈরি করা সম্ভব এবং এটা খুব সহজ একটি কাজ হবে। আপনারা যদি আরেকটু তলিয়ে দেখার চেষ্টা করেন, এই যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, হোক সেটা বিজেপি বা তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে হাজারো মতপার্থক্য থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই যে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তারা কিন্তু এক বিন্দুতে মিলে যায়। শেখ হাসিনাকে ভারতে যে আশ্রয় দেওয়া হয়েছে সেটা কিন্তু কেবল নরেন্দ্র মোদীর একক সিদ্ধান্ত নয়। ভারতের সব বড় বড় রাজনৈতিক দলের সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। কারণ কারণ তারা মনে করে শেখ হাসিনা তাদের একজন পুরনো মিত্র। কিন্তু তাই বলে তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথেও কিন্তু সম্পর্ক খারাপ করতে চাইছে না কোনোভাবে। একটি নির্বাচিত সরকারের সাথে বাণিজ্য, কূটনীতি, সীমান্ত ব্যবস্থাপনা এমন হাজারো বিষয় কিন্তু জড়িয়ে থাকে। সম্পর্ক ছিন্ন হলে এই সবগুলো বিষয়ে ব্যাঘাত ঘটবে, যেটা আসলে কাম্য নয়। ভারত তাই অত্যন্ত সাবধানে পা ফেলছে। তারা বর্তমান সরকারকে চাপ দিচ্ছে না, আবার পুরনো মিত্রকেও একেবারে কিন্তু হতাশ করছে না, সুযোগ করে দিচ্ছে। তারা শুধু একটা প্রসেস বা প্রক্রিয়ার দিকে নজর রাখছে। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু আওয়ামী লীগ তাদের ফেরার যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট সাজাচ্ছে। তারা বুঝতে পারছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখনই কোনোভাবে ফেরা সম্ভব নয়। তাই তারা শুরু করেছে পেরিফেরি বা প্রান্ত থেকে, জেলার পর জেলা, উপজেলার পর উপজেলা, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা অত্যন্ত সংগোপনে নিজেদের লোকজনকে সংগঠিত করছে। দর্শক, তথ্য উপাত্ত খুঁজলে কিন্তু দেখা যায় এই কমিটিগুলোতে এমন সব মুখকে সামনে আনা হচ্ছে যাদের গায়ে হয়তো বিগত সরকারের দুর্নীতির বা সরাসরি জুলুমের দাগ খুব একটা লাগেনি। অর্থাৎ একটি রিফাইন্ড কিংবা পরিশোধিত রূপ নিয়ে তারা আবার রাজনীতিতে আসার চেষ্টা করছে। এটা এক ধরনের সাইকোলজিক্যাল গেম। সাধারণ মানুষের স্মৃতি কিন্তু খুব দুর্বল হয়। সময়ের সাথে সাথে অনেক খুবই সাধারণ মানুষের মন থেকে প্রশমিত হয়ে আসে। আওয়ামী লীগ কিন্তু সেই সময়ের উপরই বর্তমান সময়ে তাদের গুরুত্বপূর্ণ তাসের বাজিটি ধরেছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন বর্তমানে কিন্তু কেউ খুব একটা উচ্চবাচ্য করছে না। দলের শীর্ষ পর্যায় থেকে কোনো আক্রমণাত্মক বিবৃতিও আসছে না। এই নীরবতা কিন্তু তাদের পরাজয় মেনে নেয়ার লক্ষণ নয়, বরঞ্চ এটি হলো ঝড়ের আগের সেই বিখ্যাত নীরবতা। তারা তাদের শক্তি সঞ্চয় করছে, যা আমি আগেই বলেছি। আর এই শক্তি সঞ্চয়ের সবচেয়ে বড় হাতিয়ার হলো সংগঠন। যে দলের শেকড় যত গভীরে, সেই দলকে উপড়ে ফেলা ততটাই কঠিন। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে তাদের সেই শেকড় হয়তো অনেক জায়গায় পচে গিয়েছে। কিন্তু তারা এখন চেষ্টা করছে সেই পচা অংশটুকু কেটে ফেলে নতুন চারা রোপণ করার, নতুন বীজ বপন করার। আর সেই নতুন চারাই হলো এই নবগঠিত ছাত্রলীগ এবং যুবলীগের কমিটিগুলো। এখন প্রশ্ন হচ্ছে, সেই পচা অংশগুলো আসলে কারা? দেখুন, সেই পচা অংশগুলোই হচ্ছে জনগণের চিরশত্রু, দুর্নীতিবাজ, লুটেরা, যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাম বিক্রি করে শত শত কোটি টাকা কামিয়েছে, শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, বিদেশে দামি দামি বাড়ি করেছে এবং জনগণের যে প্রাপ্য হক ছিল, প্রাপ্য অধিকারটুকু ছিল, সেই অধিকারটুকু তারা কেড়ে নিয়েছে। আর এই ব্যক্তিগণ বা এই পচে যাওয়া অংশরা কিন্তু বর্তমান সময়ে তারা দেশে অবস্থান করছেন না। তারা বিলাসী জীবনযাপন করছেন পালিয়ে গিয়ে অন্য কোনো দেশে, ইউরোপ, আমেরিকা, লন্ডন কিংবা মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহরগুলোতে। এবং বর্তমান সময়ে আওয়ামী লীগ চাচ্ছে এই পচা অংশগুলোকে
তাদের বর্তমান যে অবস্থান রয়েছে, যে অবস্থায় তারা আছেন, বিদেশে বিলাসী জীবনযাপন, সেই অবস্থায় রেখে তৃণমূলকে সংগঠিত করে শক্তি সঞ্চয় করে মাঠকে শক্ত করতে। একথায় বলা চলে সেই পচা অংশগুলোকে কেটে সেগুলোকে কোনোভাবে তারা আর পরিচর্যা করছে না। এখন পরিচর্যা ছাড়া সেই পচা অংশগুলো পরবর্তীতে কিন্তু এই আওয়ামী লীগে এসে সক্রিয় হতে পারবে না। তারা যদিও আওয়ামী লীগ ফেরার পর, এটা যদিও সময়ের ব্যাপার, ফেরার পর দেশে আসেন আওয়ামী লীগের সাথে যুক্ত হতে চান, কিন্তু তাদের শরীর থেকে সেই পচা দুর্গন্ধ বের হতে থাকবে। আর এই দুর্গন্ধ কিন্তু জনগণকে আবারও আওয়ামী লীগ করা বা আওয়ামী লীগের আমলে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, বিশেষ করে এই পচা অংশের মাধ্যমে, সেগুলো কিন্তু স্মরণ করিয়ে দেবে। তাই পচা অংশটাকে মলমপট্টি করা হচ্ছে ঠিকই, কিন্তু তাদেরকে কখনোই আর সুপ্ত হওয়ার সুযোগ দেওয়া হবে না। এটাই বর্তমান সময়ে আওয়ামী লীগের মূল লক্ষ্য, এবং তাদের একমাত্র টার্গেট হচ্ছে রিফাইন করে তারা ফেরা। তবে সেই রিফাইন্ডে কিন্তু শেখ হাসিনা মাইনাস হচ্ছেন না, বরঞ্চ সেই রিফাইন্ড হচ্ছে স্বয়ং শেখ হাসিনার নেতৃত্বে। এটা আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে আমার ভিডিও যে সকল আওয়ামী লীগ পন্থী অডিয়েন্স দেখেন, আওয়ামী লীগ পন্থী দর্শকরা দেখেন, আওয়ামী লীগকে সমর্থন করেন এমন দর্শকরা দেখেন, তাদের উদ্দেশ্যে আমি আজকে সরাসরি বলে দিলাম। কারণ শেখ হাসিনা ছাড়া এই আওয়ামী লীগ, এই রাজনীতি, এটা শক্ত অবস্থানে এসে বাংলাদেশে কখনোই দাঁড়াতে পারবে না। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটা কথাই বলবো, রাজনীতির এই দাবা খেলায় কোনো চালই শেষ চাল নয়। আজ যিনি রাজা, কাল তিনি হয়তো সাধারণ বুড়ো হয়ে যেতে পারে। আবার একটা সাধারণ বুড়েও একদিন চালের কিস্তিমাত করে দিতে পারে। আওয়ামী লীগ যে তাদের অর্গানাইজাল রিস্ট্রাকচারিং বা সাংগঠনিক পুনর্গঠনের কাজটি অত্যন্ত সতর্পণে শুরু করে দিয়েছে, তা কিন্তু আমাদের দেশের আগামী দিনের রাজনীতির জন্য এক বিশাল বার্তা বহন করে। তারা ফিরে আসবে কি আসবে না, দেশের মানুষ তাদের আবার গ্রহণ করবে কি করবে না, সেটা আসলে আমি মনে করি সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু তারা যে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে নেই, বরঞ্চ ভবিষ্যতের কোনো এক অনুকূলে সমীকরণে পাবার আশায় নিজেদের গুটি সাজাচ্ছে, এই বাস্তবতাকে অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। আমাদেরকে শুধু চোখ কান খোলা রেখে এই দৃশ্যপট অবলোকন করতে হবে। কে জানে, হয়তো আগামী দিনগুলোতে রাজনীতির মাঠে এমন কোনো টুইস্ট অপেক্ষা করছে, যা আমাদের সব হিসাব নিকাশ পুরোপুরিভাবে পাল্টে দেবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সমাজের প্রতি সচেতন থাকবেন এবং নিজে নিরাপদে থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে কিংবা সম্পূর্ণ শোনার পর আপনাদের যে ধরনের মন্তব্য রয়েছে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।